ক্ষমতায় যাওয়ার জন্য যদি শেষ পর্যন্ত জামাতের সাথে আতাত করে আওয়ামী লীগকে রাজনীতির মাঠে ফিরতে হয়, তাহলে এরকম আওয়ামী লীগ থাকার থেকে আত্মহত্যা করা অনেক ভালো। কেন বললাম এরকম থাকার থেকে আত্মহত্যা করা অনেক ভালো? এই জন্যই বললাম, কারণ জামাত তাদের প্রতিশোধ আইনানুগ ভাবে নেওয়ার জন্য এই ক্যাঙ্গারু কোর্ট সাজিয়ে বেশ ভালোভাবেই শেখ হাসিনার ফাঁসির রায়টা পাকাপোক্ত করে ফেলেছে। যদিও এই রায় নিয়ে অনেক বিতর্ক রয়েছে, যদিও এই রায় নিয়ে অনেক জলঘোলা পূর্ণ অবস্থান আছে, কিন্তু একটা জিনিস বাস্তব, সেটা হচ্ছে কোর্টকে ম্যানিপুলেট করে জামাত কিন্তু তার এজেন্ডা ফুলফিলের ধান্দায় রয়েছে। বলছি এজেন্ডা ফুলফিলের ধান্দায় রয়েছে। আপনি খেয়াল করে দেখেন, ইদানিং অনেক আওয়ামী লীগের নেতা কর্মী শেখ হাসিনার মামলার রায়, ফাঁসির রায়, এইটা শোনার পর খুব খুশি হয়েছে। মানে ওরা পারলে এখনই শেখ হাসিনাকে ধরে আইনা জামাতের হাতে তুলে দিয়ে বলে, ভাই ফাঁসি দিয়ে দেন। তাহলে আওয়ামী লীগের ভিতরে এই সমস্ত বেঈমান লোকজনগুলা বিগত 17 বছর কি পরিমাণ সুবিধা নিছে একবার চিন্তা করে। তারা থাকতো আওয়ামী লীগের ভেতরে, কাজ করতো, টেন্ডারবাজি করতো, এমনকি সংসদ সদস্য পর্যন্ত হয়েছে আওয়ামী লীগের পক্ষ থেকে, কিন্তু তলে তলে ইনফরমেশন পাচার করতো ওই সমস্ত শেখ হাসিনা বিরোধী গোষ্ঠীর কাছে। এটাই বাস্তবতা। শেখ হাসিনার বিরুদ্ধে এই সমস্ত কথা বলছেন। যেখানে জুলাইকে জঙ্গি হামলা হিসেবে আখ্যায়িত করা হয়েছে, সেখানে আপনি কিভাবে বলতে পারেন যে সেনাপতিকে বা সেনাবাহিনীকে কটাক্ষ করে কথা বলা অন্যায় হয়েছে? সেনাবাহিনী কি দেশের মালিক? আপনার কথার ভাব শুনে মনে হচ্ছে যে আপনি পিপলস রিপাবলিক অফ বাংলাদেশে বিশ্বাস করেন না, আপনি বিশ্বাস করেন আর্মি রিপাবলিক অফ বাংলাদেশে, অর্থাৎ দেশের মালিক আর্মি। তাহলে ভাই আপনার আওয়ামী লীগ করার দরকার নাই তো। আপনারা আওয়ামী লীগ করতে বলছে কি? আপনি চলে যান না, জামাত শিবিরের কাছে চলে যান, খুব ভালো মূল্যায়ন পাবেন, কারণ এখন ওদের পৌষ মাস চলে। আর আপনারা তো সেই দুধের মাছি, দুঃসময়ের রাজনীতি কি করেছেন না করেছেন, কিংবা পৈতৃক সূত্রে আওয়ামী লীগের ব্যানার ইউজ করছেন কিনা, এই বিষয়টাতে আমরা নাই গেলাম। শুধু এইটুকুই বলি যে শেখ হাসিনার বিপদের সময় আপনার খুশি হওয়ায় বলে দেয় আপনি হচ্ছেন নব্য মোস্তাক। আর এই সমস্ত লোককে পার্টি কিভাবে গ্রহণ করে কিংবা আওয়ামী লীগ কিভাবে এটাকে প্রশ্রয় দেয়, এটা পার্টির নৈতিকতা নিয়েও একটা প্রশ্ন কিন্তু তোলে এই সমস্ত বিষয়গুলো যখন সামনে আসে। কারণ এই সমস্ত লোকই বিগত 17 বছর মধু খেয়ে গেছে। দলের মধু খায়া দলকে এখন ডাস্টবিনে ওয়ান টাইম গ্লাসের মতো ছুঁড়ে ফেলছে এই সমস্ত লোকেরাই। আর এই সমস্ত লোকেরাই আওয়ামী লীগকে বদনাম করছে। এই সমস্ত লোকেরাই ক্ষমতা পাওয়ার পর বিএনপির উপর নির্যাতন করছে, আর দোষ হয়েছে আওয়ামী লীগের ঘাড়ে। এই সমস্ত লোকেরাই তলে তলে জামাতের সাথে আতাত করছে এবং 90-এর চেতনা থেকে দুই নেত্রীকে বিপরীত মুখে দাঁড় করানোর জন্য যথেষ্ট ভূমিকা রাখছে। দ্যাট ইজ দ্য রিয়েলিটি। মানেন আর না মানেন, এভাবেই হয়েছে। তা না হলে 1990 সালের গণ অভ্যুত্থানে যেখানে দুই দল বিএনপি এবং আওয়ামী লীগ ঐক্যবদ্ধভাবে গণতন্ত্র পুনরুদ্ধারে কাজ করেছে, সেখানে এখন কি এমন হয়ে গেছে যে বিগত বছরগুলোতে দুই দলকে পুরো বিপরীতমুখী অবস্থানে আমরা নতুন প্রজন্ম দেখেছি। কি এমন অবস্থা হয়েছে? এগুলোর পেছনে এই সমস্ত রাশেদ রহমানের মতো লোকজনরাই দায়ী। আজকে 21শে আগস্ট গ্রেনেড হামলার জন্য বিএনপিকে আমরা দায়ী করি। আসলে বিএনপিকে দায়ী করার আগে চিন্তা করেন, গ্রেনেড হামলা যারা করছে তারা কি বিএনপির পদধারী কেউ ছিল? তারা বিএনপির পোস্টধারী কেউ ছিল? প্রত্যেকে ছিল এক একটা জঙ্গি সংগঠনের নেতা, যারা ইসলামী রাজনীতির মোড়কে বিএনপির কাছে ঘেঁষছে। তাহলে এই যে বিএনপি শুধুমাত্র ক্ষমতায় থেকে সার্বজনীন হওয়ার জন্য এদেরকে প্রশ্রয় দিছে তা কিন্তু নয়। এই একই কাজ কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেলায়ও হয়েছে। তিনি কাউমি মাথা শাস্তে দিয়ে কি এদেরকে প্রশ্রয় দেন নাই? অবশ্যই দিয়েছেন। তাহলে ওই সময় যদি আপনি বিএনপিকে দোষারোপ করেন, তাহলে এখনো তো আওয়ামী লীগ একই দোষে দোষী। অতএব এখানে আমি এই জিনিসটা বুঝাতে চাচ্ছি যে এখানে ব্যক্তিগতভাবে কিংবা দলীয়ভাবে প্রগতিশীল দুইটা রাজনৈতিক দলকে দোষ দেওয়াটা উচিত না। ধর্মভিত্তিক রাজনীতি যারা করে কিংবা ধর্ম নিয়ে রাজনীতি যারা করে, এরা প্রত্যেকটা সময় লুঙ্গির নিচে থেকেই রাজনীতি করেছে এবং তারা সবসময় মুখোশ পরে রাজনীতি করে অভ্যস্ত। অতএব ধর্ম নিয়ে বাংলাদেশে রাজনীতি করাটা বন্ধ করতে হবে, তবেই এই সমস্ত বৈরিতা কমে যাবে। দুই দলের মধ্যে একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হবে, 90-এর মতো আবার গণজোগাড় সৃষ্টি হবে। আবার দেখবেন বাংলাদেশের প্রগতিশীল মানুষগুলো তাদের প্রগতিশীলতা চর্চা করতে পারবে। আর এই বাংলাদেশের প্রগতিশীল মানুষগুলো যেন ইউনাইটেড হইতে না পারে, হোক সেটা আওয়ামী লীগ কিংবা বিএনপি, এটার জন্যই এই চরমপন্থী দলগুলো কাজ করে যাচ্ছে ধর্মের ব্যানারে। এরা কিন্তু সমাজের জন্য ক্ষতিকর। এরা চাচ্ছে প্রগতিশীল এই দুই গোষ্ঠীটাকে সরায়া মধ্যবর্তী একটা গোষ্ঠী দাঁড়ায় যাক, যেখানে সরকার গঠন করবে জামাত এবং বিরোধী দলে থাকবে এনসিপি, এবং সেই ধরনেরই মেটাকুলাস ডিজাইনে
সমর্থন দিচ্ছে আমাদের সেনাবাহিনী। আপনি খেয়াল করে দেখেন জামাতের কাছে পেট্রোনাইজ আসে না? অবশ্যই আছে। সেটা কি শুধু সে বিএনপির পেছনেই ব্যয় করে? নো, আওয়ামী লীগের লুঙ্গির নিচে থাকা নেতাদের পেছনেও এতদিন ব্যয় করেছে। এই মেটিকুলাস ডিজাইনটাকে বাস্তবায়ন করার জন্য সেনাবাহিনীর কিছু অংশ বিএনপির মধ্যেও ইন্ধন দিচ্ছে, আওয়ামী লীগের ভিতরেও ইন্ধন দিচ্ছে। সাথে ডিপ স্টেটের একটা গোষ্ঠী জড়িত, যেটা হচ্ছে জোহরান মামদানির গ্রুপ। আপনারা জানেন জোহরান মামদানির একটা ট্রানজিশনাল ফান্ড অ্যালোকেট করা হয়েছে, অর্থাৎ পলিটিক্যাল ট্রানজিশন এই প্রকল্প জোহরান মামদানি গ্রহণ করেছে এবং সেই প্রকল্পের অধীনে আবারও টাকা ঢালা হচ্ছে আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গে, অর্থাৎ দুই বাংলায়। কারণ এই দুই বাংলায় যদি ডিপ স্টেটের টাকা আবার ঢোকা শুরু হয়, এর আগে আসছে ইউএসএইড এর মাধ্যমে, এবার আসতেছে জোহরান মামদানির পলিটিক্যাল ট্রানজিশন প্রকল্পের মাধ্যমে। অর্থাৎ এর আগে ইউএসএইড আপনাদেরকে টাকা দিয়েছে জুলাই জঙ্গি হামলার আগে, সেটা হচ্ছে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ চেঞ্জিং এর বাবদ। এখন জোহরান মামদানি এই টাকাটা দিচ্ছে পলিটিক্যাল ট্রানজিশনের মাধ্যমে। এই প্রকল্পটা তৈরি করা হয়েছে নতুন করে ডিপ স্টেট যেন আমাদের দুই দলের ভিতর থেকে, অর্থাৎ বিএনপি, আওয়ামী লীগ এবং যারা প্রগতিশীল রাজনীতি করে এদের ভেতর থেকে তথ্য সংগ্রহ করা যায়। এবং প্রকৃতপক্ষে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি ইউজ করতে পারলেই তো পশ্চিমারা তাদের রাজনৈতিক বেনিফিটটা সঠিকভাবে পাবে, এবং সেটাই তারা করতেছে। সুতরাং আমাদের আরেকটু সতর্ক থাকতে হবে। মানুষকে তথ্য দেওয়ার ক্ষেত্রে অবশ্যই যাচাই বাছাই করে তথ্য দিবেন। ইভেন নিজের দলের লোগো যদি হয় খুব হিসেব করে তথ্য দিবেন। আর বাংলাদেশে এই জোহরান মামদানির পলিটিক্যাল ট্রানজিশন প্রকল্পের অন্যতম সদস্য হচ্ছেন আমাদের ফরহাদ মাজারের মেয়ে সমতুল। এই যে ফরহাদ মাজারের মেয়ে জোহরান মামদানির পলিটিক্যাল ট্রানজিশন ফান্ডের টাকা বাংলাদেশে ঢুকাচ্ছে, অবশ্যই কোনো না কোনো ইন্টেলেকচুয়াল গেম তাদের মাথায় আছে। কারণ এর আগে ফরহাদ মাজার কিন্তু এই জুলাই জঙ্গি হামলা বাস্তবায়নে যথেষ্ট অবদান রেখেছে। তো এইটার অ্যাডভান্স লেভেলের কোনো পরিকল্পনা তারা বাস্তবায়ন করতে চাচ্ছে কিনা, সমতলীকে অ্যারেস্ট করে রিমান্ডে নিয়ে এই বিষয়টাকে একটু ডিসকাস করা উচিত নয় কি? আমি আশা করব এই ভিডিওটার মাধ্যমে সাধারণ মানুষ আরো সচেতন হবে ডিপ স্টেটের ব্যাপারে, এবং এই যে পলিটিক্যাল ল্যান্ডস্কেপ বাবদ টাকাটা এখন যে পলিটিক্যাল ট্রানজিশন প্রকল্পের মাধ্যমে আসতেছে, এই টাকাটা কোন কোন খাতে ব্যয় হচ্ছে এবং কোন কোন তথ্য ডিপ স্টেট আমাদের কাছ থেকে নিয়ে যাচ্ছে, এইটার ব্যাপারে সতর্ক অবস্থানে থাকতে হবে আওয়ামী লীগ, বিএনপি সহ প্রগতিশীল সকল রাজনৈতিক দলের। আর যদি টাকার কাছে বিক্রি হয়ে যান সেটার হিসাব হলো আলাদা। সুতরাং হিসাব করেই আপনারা তথ্য দিবেন এবং হিসাব করেই ডিপ স্টেটের পলিটিক্স গুলোকে একটু অবজারভেশন করেই সেই ফাঁদে পা দিবেন। আগের থেকেই আপনার এখানে একটা বড় ধরনের রোল প্লে করার মতো অবস্থায় চলে গেছে। যেমন মার্কিন সবচেয়ে বড় ঘাঁটি কিন্তু আপনার এশিয়া প্যাসিফিকের, আপনার প্যাসিফিক কমান্ডের পরে, থাইল্যান্ডের পরে এখানে কিন্তু দোহাতে তাদের বড় ঘাঁটি। তো দোহা নিয়ে আপনি এখানে অনেক কিছুই হয়। তো গাজার সামিটটাও কিন্তু দোহায়, গাজার সামিট কিন্তু দোহায় আসলে একটা নেগোসিয়েশন হচ্ছে বাংলাদেশের বিষয়। শুধু বাংলাদেশ না, এখানে আমেরিকার সাথে, ধরুন মোদির সাথে ট্রাম্পের যে ফেব্রুয়ারিতে সে ইমিডিয়েট আফটার হিজ ইলেকশন, সে যেমন ট্রাম্পকে একেবারে দায়িত্ব, মোদিকে দায়িত্ব দিয়ে দিছিল, এখন আবার বিষয়টা সেখানেই ফিরে আসছে বহু আলোচনার মাধ্যমে। বহু এখানে অনেকের রোল আছে, যেমন জাপানের প্রধানমন্ত্রীর রোল আছে, ইসরায়েলের ইয়ার রোল আছে, তো নেতানিয়াহুর। তো সর্বশেষ হচ্ছে জাপানের কাতারের আমির, তার একটা তার সিকিউরিটি চিফ, কাতারের সিকিউরিটি চিফ হচ্ছে খোলাইফি। সে সবকিছু নিয়ে তার একটা বড় বিশেষ মানে ভাস্ট এক্সপেরিয়েন্স তার এই রিজিয়ন নিয়ে। তো এখানে ইন্দো প্যাসিফিকের বিষয়টা নিয়েই গন্ডগোল লাগছিল আপনার ইয়ের সাথে, ইন্ডিয়ার সাথে। ইন্ডিয়া কোনো অবস্থাতে, আমি যতদূর জানি, কোনো অবস্থাতে আপনার সেন্ট মার্টিন কোনো অবস্থাতে, ইন্ডিয়ার কথা হচ্ছে যে তুমি আমার বন্ধু, আমি তোমার স্বার্থ দেখবো, তুমি আমার স্বার্থ বাইরে দেখবা, তোমার এলাকায় দেখবা, তো তোমাকে এখানে আমি তো আছি, বিষয়টা এরকম। তো আমেরিকার পয়েন্ট অফ ভিউ ছিল যে তুমি যখন আমার বন্ধু, তো আমি আসলে অসুবিধে কোথায়, এরকম একটা ভাব হয়ে গেছিল। এটা ছিল এই ডিপ স্টেটের একটা অ্যাক্টিভিটিস। তারা যেহেতু একটা কাজ করেই ফেলছে,
সেহেতু ধরুন আমেরিকা একটা কাজ করে ফেললে সেখান থেকে রিট্রিট করা তাদের জন্য একটা ইজ্জতের ব্যাপার। এই নিয়ে আপনার আমেরিকাতে আমার ধারণা যে অনেক ধরনের, এখানে তো অনেক প্লেয়ার আছে, ডেমোক্র্যাটদের খুব সিনিয়র ইয়া আছে, যেমন বিল ক্লিন্টনের ওয়াইফ, ওবামা, তারপরে বাইডেন, এদের একটা বড় একটা টিম আছে। এই টিমের সাথে কিন্তু আবার রিপাবলিকানদেরও আবার সম্পর্ক, এরা কিন্তু ন্যাশনাল ইস্যুতে আবার সব এক হয়ে যায়। দেখলেন না যে গভর্নমেন্টকে শাটডাউন করে দিয়ে দিল দুই গ্রুপ মিলেই। তো এই জন্য এখানে তাদের একটা ইন্দো প্যাসিফিকের বিষয় কিন্তু সবাই এক এখানে। তো ট্রাম্প যে বন্ধুত্বের খাতিরে মোদির উপর সব ছেড়ে দিছে এবং তারা এখানে সে একটা কিছু করছে, সেটাকে একটা রিভার্স করা এটা সহজে হচ্ছিল না, বড় ধরনের প্রেসার এসে পড়ছিল। তো আপনার ট্রাম্পের উপরে এই ট্যারিফ নিয়ে যে যুদ্ধটা সে শুরু করলো, ওইটা তারা ইউজ করছে, তার প্রতিপক্ষ তাকে একটা বড় ধরনের প্রেসারের ভিতরে, দেশের ভিতরে এবং ইউরোপিয়ানদের ভিতরে দিয়ে ন্যাটোকে নেগলেক্ট করা, ইউরোপের কথা না শুনে ইয়েকে আপনার ইউক্রেনের সাহায্য বন্ধ করে দেওয়া, এরকম একটা যে সে যেটা পুরো ট্রাম্প কিন্তু একটা উল্টো একটা দীর্ঘদিন এদের যে নীতি, সেই নীতির বিরুদ্ধে। এই নীতি তো বাইডেনের নীতিতে তো সারা বিশ্ব মনে করছিল যে একটা তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে একেবারে ধেয়ে যাচ্ছে, কিন্তু সেই তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে ট্রাম্পের কথা হচ্ছে যে আমি যুদ্ধে যাইতে দেব না, এরকম একটা ওয়ার ওখানে ভিতরেই চলছিল। তো সেই থেকে ওই ভিতরের ফাইট করতে গিয়ে মোদির সাথে তার কিছু সমস্যা হয়, এটা অনেকটা ইয়া ছিল আপনার কি বলে ইগো প্রবলেমও ছিল। তো সেদিক দিয়ে বেশ খানিকটা দূরে চলে যায় এবং ইন্ডিয়াও তার একেবারে বিফেটিং রিপ্লাই দিয়ে দেয়। বিভিন্ন আপনার ইউরোপ, আফ্রিকা, ইভেন ইংল্যান্ডের সাথে যে বড় ধরনের কতগুলো চুক্তি করে তারপরে এদিকে তার এনিমি যে চীন, রাশিয়া, এদের সাথে একটা এগুলো হচ্ছে সব আপনাকে বা বার্গেনিং যে সে দেখাইলো যে তুমি আমার কাছে কিন্তু আমরা তিনজন যদি এক হয়ে যাই, যে চীন, রাশিয়া, ইন্ডিয়া, তাহলে কিন্তু তোমার অবস্থা খারাপ। বিষয়টা এরকমই ছিল। তো ভয়াবহ সাইকোলজিক্যাল যুদ্ধ থেকে বেরিয়ে আসছে, সরি, এখান থেকে বেরিয়ে এসে তখন আপনার ইন্ডিয়ার বাংলাদেশটা ঢুকলো কিভাবে? পুরোটা নিয়েই কিন্তু বাংলাদেশ নিয়েই এই ঘটনা সবগুলো আপনার। এখন যে শুধু বাংলাদেশ নিয়েই কিন্তু পাকিস্তানের সাথে তার যুদ্ধ হয়ে গেছে ইন্ডিয়ার, এবং বিলিয়নস অফ ডলার খরচ হয়ে গেছে। তো এখানে ইন্ডিয়ার একটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা দুর্ভাগ্য যে স্বাধীনতা বিরোধী সন্ত্রাসী আপনার জঙ্গি জিহাদি জামাত, এরা কিন্তু একটা মানে বিশ্ব রাজনীতির বিরুদ্ধে একটা অ্যাকশন দিয়ে বসছে। বিশ্বের রাজনীতি যেভাবে এখন হচ্ছে কোঅপারেশন, আপনি যে সকল দেশের সাথে আপনার কোঅপারেশন লাগবে, সকল দেশের সাথে সকল দেশের কোঅপারেশন লাগবে, এখন সেই বিশ্ব চলছে। কিন্তু এরা তো একেবারে সেই পাকিস্তান আর এরা কয়জন জিহাদি, এরা মিলে বাংলাদেশটাকে যে 90% মুসলমানের দেশে আবার ইসলামিক পার্টি করবে, এখানে ইসলাম চর্চা করতে হবে। রাসূলুল্লাহ তো ইসলাম প্রচার করার জন্য যেখানে একেবারে ইসলামের কোনো লোকজন ছিল না, তাদের সেই সব দেশে আপনার এই অ্যাক্টিভিটিস গুলো চালানোর কথা বলছেন। কিন্তু এরা নিজেদের ভিতরে, এরা এখানে যেখানে 90% লোক মুসলমান, সেখানে তো আপনার ইসলামিক পার্টি হওয়ার দরকার নেই, এখানে আন্দোলনও করার দরকার নেই, সংগ্রামও দরকার নাই। এরা এই সব সময় ভূতের মতো পিছনের দিকে যায়। যেমন 71 সালে ওরা যে অপরাধ গুলো করছে, এবং এরা মানুষের জাত না, এদের ভিতরে যদি ন্যূনতম মানবিক গুণাবলী থাকতো, তাহলে তারা মাপ চাইয়ে তারা কিন্তু একটা বিষয় তখনই সাথে সাথে এই কাজটা করতো। কিন্তু ওরা 54 বছর পরে স্বাধীনতার উপরে আঘাত করছে। ওরা যদি ধরুন একটা বিপ্লব, ওরা বলে বিপ্লব, আমি বলি সন্ত্রাসী কার্যকলাপ, এই সন্ত্রাসের মাধ্যমে একটা গভর্নমেন্টকে, শেখ হাসিনার গভর্নমেন্ট আপনার
আছে, তার বিরুদ্ধে অভিযোগ আছে। কি অভিযোগ? সুষ্ঠু নির্বাচন। আরে বাবা, সুষ্ঠু নির্বাচন তো সে প্রত্যেকবারই দিছে, তোমরা আসো না কেন? 14 সালে 2014-তে 4 জন স্বরাষ্ট্রমন্ত্রী সহ 4 জন লোক দিতে চাইছে বিরোধী দল বিএনপি কে, যে একসাথে ফেয়ার ইলেকশন তোমাদের সন্তুষ্টির জন্য। তারপরে যদি তারা না যায়, তারপরে যদি শেখ হাসিনা ফ্যাসিস্ট হয়, কিচ্ছু বলার নেই। তারপরে 18-তে তারা এলো, 11টার সময় তারা বলে, ফখরুল ইসলাম আলমগীর বললেন 11টায় যে হ্যাঁ সুষ্ঠু ইলেকশন হচ্ছে। 11:30টার দিকে লন্ডন থেকে খবর গেল যে না, উড্ডো করো। ব্যাপারটা তো এরকম। তারপরে ধরেন ফাঁকা মাঠে থাকলে মানুষ অলস বসে থাকে, তারপরে যা করার করছে। সেখানে কিছু অন্যায় অবশ্যই হয়েছে, সেগুলো কগনিজেন্সিতে থাকা দরকার আছে। তারপরে 24-এ আমরা কি দেখলাম? 24-এ তো একই জিনিস, তারা ইলেকশনে আসতো। এইবার তো আমার মনে হয় 24-এ আওয়ামী লীগের জিততে হলে আওয়ামী লীগ 200 আসন কোনো অবস্থাতেই পেত না। বিএনপি আসলে বিএনপি অন্তত 100টার উপরে ইয়া পাইতো, বিদেশি চাপ যেভাবে ছিল। তারপরে সকল ধরনের একটা বড় ধরনের একটা বিভিন্ন সমাজ, বিভিন্ন গোষ্ঠী, এনজিও থেকে শুরু করে সকল একটা বিএনপির পক্ষে একটা বড় ধরনের ইয়া ছিল, প্রেশার ছিল আওয়ামী লীগের উপরেও। তো এই ইলেকশনে আসলে কিন্তু আপনার ইলেকশনের যে এই যে বাংলাদেশ ধারাবাহিকতা, সেইটা চাইতে এখন যেটা ঘটছে 5 তারিখে 5ই আগস্টে, এটা একটা ভয়াবহ, এটা একটা দেশের হুমকি। দেশ বাংলাদেশের অস্তিত্ব নিয়ে টানাটানি লাগছে। শেখ হাসিনা তো চলে গেছে, শেখ হাসিনা তো আল্লাহ, মানুষ যতদিন জীবিত থাকে আল্লাহ রাখে তখন থাকে, তাকে তো মরতে হয়, সবাইকেই মরতে হয়। শেখ হাসিনার পরে দেশটা চালাই নেওয়ার জন্য যে প্ল্যান গুলো, সেগুলো থাকতে হবে না? আপনি শেখ হাসিনাকে মারতে গিয়ে আপনি একেবারে মানে মাথা আপনার হেডে, এই জন্য আপনি গলা কেটে ফেলবেন, তাই তো হয়েছে ঘটনাটা। পরে আজকে বাংলাদেশ, আমি দোহাতে আসতেছি। এটা হলো যে একটু বললাম ব্যাকগ্রাউন্ডটা, দোহাতেই হচ্ছে আপনার এখন যে আলোচনাটা, একটা আমেরিকা এবং ইন্ডিয়া এরা এখানে বসছে। আপনার আমেরিকার যত মানে এই রিজিয়নের যত আপনার ডিপ্লোম্যাট আছে সবাই এই আলোচনায় বসছে। খলিলের সাথে, খলিল এবং দোভালের সাথে যে বৈঠক, এই বৈঠকে এরা সবাই উপস্থিত ছিল। তারপরে দোহার যে খলিলি, সেও ছিল। তো এরা সব মিলে, এবং আমি শুনছি যে টার্কিকে মেসেজ দেওয়ার জন্য সেখান থেকে একটা লোককে রিপ্রেজেন্টেটিভ ডেকে পাঠানো হয়েছে যে বিষয়টা এরকম, যে এখানে একটা পিস, এখানে একটা সন্ত্রাসী হামলা হয়েছে, এইটাকে আমরা রিভার্স করতে হবে, এখানে আবার গণতন্ত্র ফিরিয়ে আনতে হবে, এখানে আবার সুষ্ঠু একটা ধারা ফিরিয়ে আনতে হবে। সেইটা আনতে গেলে কিন্তু এখানে এই পদক্ষেপ নিতে হবে। তার কারণ যারা যে দেশদ্রোহী, যারা এইগুলো আপনার এই যে আল কায়দা, তারপরে হরকাতুল জিহাদ, তারপরে যত সন্ত্রাসী দলগুলো এসে তো জেগে বসছে। তো এইগুলোকে এখান থেকে শান্তিপূর্ণভাবে দুইভাবে সরানো যায় আলোচনার মাধ্যমে। যেহেতু কাতারের একটা ভূমিকা আছে আপনার আল কায়দার সাথে, এবং ওই ইয়াদের সাথে, তালেবানের সাথে যে আমেরিকার যে নেগোসিয়েশনটা হলো, সেটা কিন্তু এই দোহাতেই হয়েছে, এবং দোহার এই খলিলি তার বড় ভূমিকা। তো সেই দিক দিয়ে তাকে রাখা হয়েছে এই কারণে যে এখান থেকে যে সন্ত্রাসী জঙ্গি জিহাদিরা আছে জামাতের, যে এদেরকে একটা পিস ডিলের ভিতরে নিয়ে আসা, শান্তিতে নিয়ে আসা, এবং আবার গণতন্ত্র ফিরিয়ে আনার জন্য এরা চেষ্টা করতেছে। মানে ওই যে অ্যাটাক না করে, আক্রমণ না করে, রক্তক্ষয় না করে, যুদ্ধ না করে যে যাতে আসা যায়, এই জন্যই দোহাতে এই আলোচনাটা বসছে। দোহার আলোচনাটা অবশ্যই পজিটিভ হবে, কারণ আমেরিকা যেহেতু তার সেই অরিজিনাল জায়গায় ফিরে আসছে, এবং এই রিজিয়নে আপনার এখানে ধরুন ঝড় উঠলে, ধরুন এই এলাকায় ঝড় উঠলে তো বাংলাদেশে ঝড় উঠলে তো ইন্ডিয়ার এতে গিয়েও ঝড়টা এফেক্ট করে, তাই না? সেই হিসাবে বিষয়টাকে এইভাবে দেখা হচ্ছে। আর বাংলাদেশে যারা এখানে জঙ্গি জিহাদি, তারা রাষ্ট্রীয় ক্ষমতা নেওয়ার আগে থেকে, আওয়ামী লীগ যেখানে বাংলাদেশে নিষিদ্ধ এবং ইলেকশন কমিশন তফসিল বাতিল করলো, নিবন্ধন বাতিল করেছে আওয়ামী লীগ। তো দোহায় আওয়ামী লীগের অ্যাকোমোডেটটা কিভাবে করবে? অ্যাকোমোডেশনের একটা ফর্মুলা হচ্ছে, একেবারে সহজ ফর্মুলা হচ্ছে যে এই ইনুসের যে এই যে সন্ত্রাসী অভ্যুত্থান,
এই সন্ত্রাসী অভ্যুত্থানকে একেবারে সরাসরি ডিসকার্ড করতে হবে, এটাকে নেওয়া যাবে না কগনিজেন্সিতে। তারপরে ইউনূসের যে অ্যাডভাইজার হিসেবে তার নিয়োগ, এগুলো অবৈধ। এই সব কিছু অবৈধ করে ধরেন ইউনূসের সরকার অবৈধ, এটা সবাই জানে, অফিসিয়ালি এটা আপনার প্রমাণ হয়েছে। ভারতের না আমেরিকার? এটা এই ব্যাপারে সমঝোতা দুই পক্ষেরই আছে, দুই পক্ষেরই আছে। এটাকে আপনার এইখানে কিছু ইয়া হবে, আপনার নেগোসিয়েশন হবে যে এ পর্যন্ত যা কিছু ঘটছে সেটাকে যতটা একেবারে ইয়াতে হাত টাত না দিয়ে মোটামুটি এদের একটা শান্তিপূর্ণ আপনার এক্সিট দিয়ে তারপরে এখানে একটা লিগাল আপনার লেজিটিমেট, একটা মেইন টার্গেট হচ্ছে একটা লেজিটিমেট সরকার প্রতিষ্ঠা করা। সেটা হতে পারে ধরুন সকলের ইয়াতে এই মতামতের ভিত্তিতে, ধরুন এখানে যে ইউনূসকে বলা ওইভাবে সে চলে গেল, তারপরে এখানে একটা কেয়ারটেকার, ওই কেয়ারটেকার তো ইয়া করা হয়েছে, তো কেয়ারটেকার এরা আবার এদের সমস্যা হয়েছে কি যে এরা কিন্তু পিছনে গাছে ওঠে কিন্তু মইটা রাখে না, মইটা ফেলাই দেয়। এখানে যে নামার যে পথটা, পিছানোর পথ, যে প্রত্যেকটা যুদ্ধক্ষেত্রে আপনি দেখবেন যে এটা ওর স্ট্র্যাটেজি, আপনার রিট্রিট করার পথ রাখতে হবে। সামনে এগোই গেলেই কিন্তু হবে না, সামনে এগোই গেলে জিততেও পারেন, ধ্বংস হয়ে যেতে পারেন, তাই না? এই জন্য যুদ্ধের নিয়মই হচ্ছে পথ রাখা, বেরিয়ে যাওয়ার পথ রাখে, কিন্তু এরা তো বেরিয়ে যাওয়ার পথ রাখেনি, শেখ হাসিনাকে ফাঁসি দিয়ে দিয়েছে। কেয়ারটেকারের একটা পথ বাংলাদেশে তৈরি হচ্ছে, যে এটা প্রধান বিচারপতি অবসরে যাচ্ছেন, কেয়ারটেকার তো আগে ইমিডিয়েট পাস্ট প্রধান বিচারপতি। সেটা ওবায়দুল হাসানকে হয়তো রাজি হবে না বিএনপি, যেহেতু আওয়ামী লীগের ছিল, তো সেই জন্য ধরনের এখন হতে পারে সেটা যে বর্তমান চিফ জাস্টিস সে পদত্যাগ করলো না, উনি অবসরে যাচ্ছেন এই ডিসেম্বর মাসে। হ্যাঁ, ডিসেম্বরে সে অবসরে গেলেই তাকে জানুয়ারিতে ফেব্রুয়ারিতে গিয়ে তাকে, বা অবসরে যাওয়ার সাথে সাথেই তাকে করা যায়। এটা যদি আওয়ামী লীগ রাজি হয়, বিএনপি নিবে, জামাত নিবে তারা, তো সেই দিক দিয়ে আওয়ামী লীগের উপর নির্ভর করবে যে আওয়ামী লীগে তাকে রাজি হবে কিনা। তো এখন আলোচনাটা কিন্তু হচ্ছে একেবারে আপনার রিয়েল অর্থে বাংলাদেশের যারা প্লেয়ার তাদের নিয়েই কিন্তু দোহাতে আলোচনা হচ্ছে, তাদেরকে রেখেই আলোচনা হচ্ছে, তাদেরকে ধরেই যে বিএনপি একটা বড় দল, আওয়ামী লীগ একটা বড় দল, তারপরে আর যারা আছে সবাইকে নিয়ে যে একটা ইনক্লুসিভ, এই ইনক্লুসিভ শব্দটাই ওখানে বেশি। বিএনপি, জামাত যে দলগুলো এখন আছে দেশে ফিল্ডে, তাদের সবার কাছে শত্রু দলের নাম হচ্ছে আওয়ামী লীগ। ওই মানসিকতা চেঞ্জ করতে হবে, ওই মানসিকতা রেখে পৃথিবীর কেউ এটা এন্ডোর্স করবে না। পৃথিবী জানে যে একদল হেরে যায়, আবার সে তাকে সুযোগ দিতে হয়, সে নির্বাচনে আসে। আপনার জার্মানিতে হিটলারের দল আছে না, প্রায় জিতে গেছিল হিটলারের দল, তো বিভিন্ন ভাবে প্যাচ আপ করে ওটাকে। শেখ হাসিনা সর্বশেষ একটা বক্তব্যে বলেছেন যে তার গভর্নমেন্টকে উৎখাতের পিছনে আমেরিকার ভূমিকা ছিল না। এটা কি দোহা বৈঠকের ক্ষেত্র তৈরির একটা ফাউন্ডেশন মনে করেন? এইটা ধরেন আপনি, এটা আপনার দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে রণনীতি আর একটা রণকৌশল। নীতিটা চেঞ্জ হয় না, কৌশলটা চেঞ্জ হয়। তো সেই দিক দিয়ে হয়তো কৌশলটা চেঞ্জ হচ্ছে, একটা কম্প্রোমাইজে যাওয়ার জন্য যারা ঘটনাটা ঘটিয়েছে তাদেরকে রিং এ রাখতে এ কথাটা বলার দরকার আছে। আবার যেখানে শেখ হাসিনাকে তারা একটা সাজা দিয়েছে, তাদের মূল টার্গেট শেখ হাসিনা যদি আওয়ামী লীগ যদি ইলেকশন করতে না পারে, মূল টার্গেটটা তাদের সেইটা। আমি বলি সে ইয়ারকে ইউনূসকে তো সাজা দেওয়া হয়েছিল, সেই ইউনূস তো প্রধান হইলো, চিফ অ্যাডভাইজার হয়ে গেল, কাজে এগুলো কোনো বাধা না। শেখ হাসিনাকে আবার ওখানে রেস্টোর করা এটা কোনো ব্যাপারই না, এটা জাস্ট একমত হওয়া এবং খালি ডিক্লার দেওয়া যে হ্যাঁ এই কাজগুলো, যে কাজগুলো হয়েছে এগুলোকে অবৈধ ঘোষণা করা। এই পর্যন্ত এই সরকারের যে কাজগুলো এটাকে অবৈধ ঘোষণা করলেই আপনার শেষ হয়ে গেল। তখন প্রেসিডেন্ট এসে
রিংয়ে ঢুকবে, উনি এসে নতুন করে সাজাবেন, এতে কোনো সমস্যা নাই। ইউনূসের তো ওই যে কে বলছে, ওই যে আসিফ মাহমুদ ও বললো না যে সেনাপ্রধান বলছে যে একজন সাজাপ্রাপ্ত ইয়াকে আমরা কনভিক্টেড ইয়াকে আমরা কিভাবে দায়িত্ব দেই রাষ্ট্রে, এই জন্য অসুবিধা নেই, দেওয়া তো হয়েছে। এই শেখ ইয়ার ইউনূসের সাজাটা কিন্তু কনভেনশনাল কোর্টে এবং ঠিক মতো হয়েছে। আর এটা তো আপনার ক্যাঙ্গারু কোর্ট, এটা তো এই গভর্নমেন্ট এই সরকারেরই অ্যাডমিনিস্ট্রেশনেরই বৈধতা নাই, তাদের কোর্টের বৈধতা নাই। অনুসন্ধান কি বলে দোহা বৈঠকে এমন কোন বিষয় স্টাবলিশ অথবা ফ্লোরে আনা হয়েছে আওয়ামী লীগ সহ ইলেকশন হবে? আলোচনাটাই ওই জন্যই, আওয়ামী লীগকে বাদ দিয়ে ইলেকশন হবে না এটা সারা পৃথিবীর লোক জানে, আমেরিকা জানে, ইন্ডিয়া জানে, ইউরোপ জানে, জাতিসংঘও জানে যে আওয়ামী লীগ দিয়ে বাদ দিয়ে ইলেকশন করলে যেভাবে ইলেকশনে যাচ্ছে এটা পৃথিবীতে কোনো অবস্থাতে একটা ক্রেডিবল ইলেকশন হবে না। তারপরে আওয়ামী লীগ আন্দোলন শুরু করলে এই আন্দোলন ভায়োলেন্ট হয়ে যেতে পারে, ভায়োলেন্ট হয়ে গেলে একটা গৃহযুদ্ধের দিকে যাবে। সরকার তো আর চালাইতে পারবে না, এই দেশে কেউ ইনভেস্ট করতেও আসবে না। বিএনপি তো আমি আগেও বলছি, বিএনপি তো মারাত্মক ভুল করছে, এই সব কিছু আসতো না। বিএনপি যদি ইউনূসকে বলতো যে আপনি ডিসেম্বরের ভিতরে ইলেকশন দিয়ে ইউ কুইট, এই একটা কথা বললেই কিন্তু বিএনপি হয়ে যেত লিডার এই আন্দোলনের, এবং এই কথা বলাতে আওয়ামী লীগের সকল লোকের সমর্থন, মানসিক একটা সাইকোলজিক্যাল সমর্থন বিএনপির পক্ষে চলে যেত। যে বিএনপির সিদ্ধান্তের কারণে যেমন প্রেসিডেন্ট রয়ে গেল, যেমন আরো কয়েকটা ইয়া করছে যে ওরা ওই বিপ্লবীরা যেসব হঠকারী সিদ্ধান্ত নিচ্ছিল, বিএনপি তো প্রথমে এইগুলো একটাও স্বীকার করেনি। তো আওয়ামী লীগকে বাদ দেওয়া কিন্তু বিএনপি স্বীকার করে নেই, বলছে যে আমরা আওয়ামী লীগকে বাদ দেওয়ার আমরা কারণ, ফখরুল ইসলাম আলমগীর বলছে। কিন্তু ঘটনা ঘটে গেল কিন্তু এই ইউনূস একটা পয়জন, এই পয়জনটা যে যখন তারেকের সাথে দেখা করলো তখন তারেক নষ্ট হয়ে গেল, তখন তারেকের হাত থেকে তারেকের কাছ থেকে বলটা চলে গেল সন্ত্রাসীদের কোর্টে। তারেক ওই জায়গায় আপোষ না করলেই কাম হয়ে গেছিল। ডিসেম্বরে এই ভয়ে কিন্তু ইউনূস ছেড়ে পালাই যেত, ডিসেম্বরে নির্বাচন হতো, অথবা নতুন কেয়ারটেকার করতে হইতো, সেনাপ্রধান এভাবে করতে পারতো প্রেসিডেন্টকে দিয়ে। শুধু তারেকের ওই ভুল সিদ্ধান্তের জন্য আজকে এখানে সাফার করছে মানুষ। এখানে মানুষ এই কগমারের ভিতরে, প্রায় কগমারের ভিতরে চলে গেছে। ইউনূসের তো আপনি আপনার অনুসন্ধানের দোহা বৈঠকের যে ফোকাসটা দিলেন, যে আলোটা ফেললেন, এটার কোনো প্রভাব বাংলাদেশের গভর্নমেন্টের কারো মুখেও নাই, বা এই মেসেজটা বিএনপি জামাত কারো কাছেই নাই কিন্তু, বা ওদের কোনো প্রকাশে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। সেটা এদের যে এই বাংলাদেশ সরকার কার নেতৃত্বে? ইউনূসের নেতৃত্বে। জামাতের যে এজেন্ডা আর ইউনূসের এজেন্ডার ভিতরে কিন্তু এখন কোনো পার্থক্য নাই। যার জন্য আপনি দেখেন খলিল তো গেছে দোহায়, খলিল তো দিল্লিতে গেছে, দোহায় গেছে, এটা তো বাস্তব। তারপরে খলিলকে এখান থেকে এক অফিসার চিঠি দিছে তাকে যে আপনি যে কয়দিন আলোচনা হবে তার বাইরে একদিনও আপনি 1 ঘন্টাও থাকবেন না। এটা কেমন কথা হইলো? একজন দোবালরে, ইন্ডিয়ার এমন কেউ আছে যে দোবালরে এই কথা বলতে পারে চিঠি দিয়ে? এদের বিষয়টা এরা তো হয় কি, এরা জানে যে এটা তাদের, যেভাবে তারা ওই যে বললাম না যে মইটা তারা রাখে নাই, ফেলে দিছে, গাছে উঠছে কিন্তু মইটা ফেলে দিছে, যার জন্য ওদের পালানোর। এখানে খলিলটা আসলে কার লোক? এটি বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা, ইউনূসের লোক, না আমেরিকার লোক? সে না, ইউনূসও যার লোক, খলিলও তার লোক। এখন বোঝা যাচ্ছে যে খলিল যে নেগোসিয়েশনে খলিল ঢুকে পড়ছে, এই নেগোসিয়েশনে তো ইউনূস এখন ঢুকবে না। ইউনূসের এই গত পরশুদিনকে ভাষণটা শুনছেন আপনি? কত দৃঢ় এবং মানে একেবারে দেশ নিয়ে সে এগিয়ে যাচ্ছে, দেশ মানে সব জয় করে ফেলছে, এরকম মনে হলো না তার বক্তৃতায়? ইলেকশনের কথা কিন্তু কিছুই বললো না। ইলেকশনের কি প্রসেস হচ্ছে, কি করছে, কি কর্মসূচি হচ্ছে, শিডিউল কবে ঘোষণা করা হবে, কিচ্ছু কিন্তু বললো না, আজও তারিখ হয় না। কিন্তু সে পুরা, এইটা হচ্ছে কি ওই যে বিয়ার আগে মানে
শেষ পর্যায়ে এসে মানুষ যখন ওই যে নড়াচড়া দিয়ে ওঠে, ওই রকম ইনুসের বিষয়টা। ইনুস এখন আসলে আজকের একটা নিউজ বলা হচ্ছে যে দুজন ছাত্র উপদেষ্টা আছেন, মাহফুজ এবং আসিফ, এই দুজন পদত্যাগ করবেন না, এই দুজন ইলেকশনও করবেন না, তারা সেক্রিফাইস করবেন। মানে ওরা বুঝে ইলেকশনও হচ্ছে না, এর জন্য তারা পদত্যাগের দরকার নেই, সে একবারই। হ্যাঁ, যতক্ষণ থাকা যায় ক্ষমতায়। ও ইলেকশন যে হচ্ছে না এটা তো ওরা জানে, ইনুস জানে, জামাতও জানে। একটা প্রসেস দেখেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থার কারণে বিএনপি তার বিজয় দিবসের সমস্ত কর্মসূচি পূর্ণ করছে। তারা এগুলো করতে পারবে না এখন। খালেদা জিয়ার যদি শারীরিক অবস্থার কোনো ঘটনা ঘটে, তাহলে বিএনপি তখন ইলেকশনের জন্য তো প্রস্তুত না, কারণ তারেক রহমান এই মুহূর্তে খালেদা জিয়ার যদি, খোদা না করো, খালেদা জিয়া যদি মারা যান, এই মুহূর্তে এই ডিবাকেলটা কাটানোর জন্য বিএনপি খুব ক্রাইসিসে পড়বে। যেহেতু তারেক বাইরে, তারেক এখানে বসে 1-to-1 যাদের রিসেন্টমেন্ট আছে 1-to-1 কথা বলতে হয়, সেগুলো বাইরে ফোন করে যেটা হয়, সামনে কথা বললে অনেক কাজ হয়। কাজেই সেটা যেহেতু হচ্ছে না, এখন খালেদা জিয়ার বিদায়টা খুব পেইনফুল হবে বিএনপির জন্য। বিএনপির এক্সিস্টেন্সিয়াল প্রবলেম আসবে। আজকে আমাদের এখানে একজন আলোচক বিলাতের সুজাত মনসুর বলেছেন, খালেদা জিয়ার মৃত্যুর সঙ্গে সঙ্গে বিএনপিরও মৃত্যু ঘটবে। কথাটা ঠিকই বলছে, কিন্তু ওইভাবে এত তাড়াতাড়ি এটা তো বললে হয় না, তারা ওইটা নিতে পারবে না। সুজাত মনসুর ঠিকই বলছে যে এটা আরেকটা ব্যাপার ভাই, শরীফ ভাই, এই বাংলাদেশের মিডিয়াতে একটা আলোচনা হচ্ছে, ইউনুস গভর্নমেন্ট কোন একটা লবিশ ফার্মের মাধ্যমে 600 কোটি টাকার ডিল, মানে শেখ হাসিনা এবং আসাদুজ্জামান কামালকে আনা। শেখ হাসিনা আনতে পারবে না, তারা জানে। আসাদুজ্জামান কামালকে আনা যাবে এমন একটা ধারণা থেকে প্রেস সচিব বলছিলেন আসাদুজ্জামান কামালকে দিয়ে এই আনা শুরু হবে। কিন্তু আজকে পররাষ্ট্র উপদেষ্টা আবার বলছেন আসাদুজ্জামান কামালের লোকেশনই তারা জানেন না অফিসিয়ালি, এবং এই ধরনের কোনো উদ্যোগের কথাও তারা জানেন না। আমি বলি আপনাকে, এই ইনুসের পাশে যারা আছে, এই যে মিডিয়াতে এই লোকটা সবসময় বিজি থাকে, কনকক্ট সামথিং। এরা আকাশ কুসুম চিন্তা করে, এরা কিন্তু বাস্তবের ভিতরে এরা নাই, এদের ইজ্জতও নাই। এরা বাইলেটারাল টক্সে গিয়ে ওরা নিজেরা ম্যানুফ্যাকচার করে ফেলে। তো এই জন্য এদের কথার কোনো ক্রেডিবিলিটি নেই, কিছু নেই। এদের কথা আপনার ইয়াতেই নেওয়ার দরকার নেই, আপনার কগনিজেন্সিতে নেওয়ার কোনো দরকার নাই। এরা তো আপনার এ পর্যন্ত যা দেখাইছে, এদের কারো কাছে, ওদের নিজেদের ভিতরেও নিজেরা বিশ্বাস করে না ওরা কি করতেছে। ওরা যে একেবারে একটা ফালতু, এটা নিজেরা প্রমাণ দিয়ে দিছে। কাজেই এইগুলো দিয়ে হবে না। এগুলো যে শুধু কামালকে, এটা কোনো হিসাবের ভিতরেই তো পড়ে না। ক্যালকুলেশন করলে, মানুষ ষড়যন্ত্র করলে তো ক্যালকুলেশনটা ঠিক রাখে, যেটা ক্রেডিবল হয় কিছুদিনের জন্য হলেও। কামাল রেডি কি করবে? শেখ হাসিনা যদি ফিরে আসে, তো কামাল রেডি কি করবে? ওরকম 10টা 50টা কামাল তো শেখ হাসিনার পাশেই আছে। উল্টো শেখ হাসিনা এখন বলা শুরু করছেন, প্লেন পাঠান, আমি চলে আসবো। হ্যাঁ, বলছে, আমি এটার তো কোনো উত্তর দিতে পারেনি। তোমরা আমাকে খোঁজার দরকার নেই, প্লেন পাঠাও, আমি চলে আসছি। আরেকটা ভাই, আপনি আজকে যে কথাটা তুললেন এখানে, যেটা দোহা বৈঠকের ব্যাপারটা, আমেরিকান একটা উদ্যোগটা হচ্ছে এখানে ভারতও শরিক, আওয়ামী লীগকে সহ ইলেকশন হইতে হবে, মূল প্রক্রিয়াটা আপনার। আমেরিকার স্বার্থ কি তার ছাড়বে? বাংলাদেশে যেগুলো সে বন্দর টন্দর সবকিছু নিয়ে গেছে, এই স্বার্থ কি আমেরিকা ছাড়বে যে কোনো উদ্যোগে? এখানে একটা কম্প্রোমাইজ ফর্মুলা আছে। দুই দেশেরই স্বার্থ। ট্রাম্পকেও তো তার দেশে দেখাইতে হবে যে আমি
যে আমি আই ওয়ান্ট টু মেক আমেরিকা গ্রেট এগেইন, সেই তার বিরুদ্ধে, এই ডক্ট্রিনের বিরুদ্ধে আমি কোনো কাজ করিনি, এটা তাকে বলতে হবে। এটা তার দেশের অব্লিগেশন। ভারতের অব্লিগেশন তো একেবারে সরাসরি যে এইখানে বাংলাদেশের চারিদিকেই ভারত, ইভেন বঙ্গোপসাগরেও ভারত এসে বসে আছে। তো সেই দিক দিয়ে আপনার বাংলাদেশকে কোনো অবস্থাতেই ভারত ইগনোর করতে পারবে না। বাংলাদেশে আপনি দেখেন, বাংলাদেশের সাথে তো কোনো সমস্যা ছিল না। আপনার ওই 10 ট্রাক অস্ত্র, উলফা, এগুলোর সমস্যা তো বিএনপি সরকার তৈরি করছে। বিএনপি তো পারতো এগুলোকে ইয়া না দিয়ে, যে দরকার কি খোঁচাখুচি করার। আমি এই কথাটা সবসময় বলি যে ভারতের সাথে আমি কনফ্লিক্টে যাইতে পারবো না। আমাকে ইভেন আমি যদি ভারতের সমান শক্তির অধিকারী হই, তাও আমি কারোর সাথে কনফ্লিক্টে যাব না, আনলেস মাই কান্ট্রি ইজ থ্রেটেড, কান্ট্রির এক্সিস্টেন্স ইজ থ্রেটেড। আমি কম্প্রোমাইজে যাব, আমি কোঅপারেশনে যাব। কোঅপারেশনে গিয়ে আমি 140 কোটি লোকের বাজার, এটা কি চিন্তা করা যায় কত বড় বাজার? আমেরিকা এটার জন্য বসে আছে। এই বাজার ইন্ডিয়ার কৃষি মার্কেটে ঢোকার জন্য আমেরিকার প্রথম দাবি হচ্ছে এখানে যা প্রোডাক্ট হচ্ছে সেখানে আমি ইনভেস্ট করব, আমি সেই ইয়ে করবো, তা করবো, অনেক কিছু। এই ইন্ডিয়া কোনো অবস্থাতে তার এই এগ্রিকালচারে ঢুকতে দিচ্ছে না। তারপরে ওষুধের ব্যাপারে ইন্ডিয়া হচ্ছে চ্যাম্পিয়ন ওষুধ প্রোডাকশনের ভিতর দিয়ে। তো এত মানুষের বাজার, এখানে আপনি একটা জিনিস যেভাবে আলোচনাটা ফ্লোর করলেন, দোহা বৈঠক, আওয়ামী লীগকে ইলেকশনে অ্যাকোমোডেট করা এবং আমেরিকান প্রস্তাবগুলো মেনে নেওয়া, মানে হচ্ছে আওয়ামী লীগের কম্প্রোমাইজ কি এই ইউনিট গভর্নমেন্টে বন্দর টন্দর যেগুলো করেছে এগুলো আওয়ামী লীগকে মেনে নিয়ে কম্প্রোমাইজ করতে হবে। এগুলোর আমার মনে হয় এইখানে একটা কম্প্রোমাইজ আছে। কম্প্রোমাইজ মানে কি? এখানে একটা প্রেস্টিজিয়াস, এই যে বুশ একবার বলছিল যে উই ওয়ান্ট পিস বাট উইথ প্রেস্টিজ, এরকম ওরা থিওরি বাই করে ফেলে। আপনি চিন্তা করেন না, দেখবেন যে সবাই খুশি থাকবে। আপনার শেখ হাসিনাকে মানে গণতন্ত্র ফ্যাসিলিটেট করা আর শেখ হাসিনাকে আনা একই কথা। এখানে ডেমোক্রেসি ফ্যাসিলিটেট করতে হলে শেখ হাসিনাকে আনতেই হবে। আর শেখ হাসিনাকে, এই দোহা বৈঠকটার অর্থই হচ্ছে এখানে গণতন্ত্র ফ্যাসিলিটেট করা, শেখ হাসিনাকে প্রোভাইড করা। তাকে, শেখ হাসিনার সামনে যে জঙ্গি জিহাদি বাধা, যারা শেখ হাসিনাকে কেন তার বাপরে খুন করে ফেলছে মুক্তিযুদ্ধ করার কারণে, মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেওয়ার কারণে, এইখানে একটা রিয়ালিটি তো আছে। আপনার শেখ হাসিনাকে স্বাধীনতা বিরোধীরা তারা বলছে, ডিক্লার দিছে যে আমাদের টার্গেট ছিল শেখ হাসিনা। শেখ হাসিনা তো বলে নেই আমার টার্গেট কারা কারা কারা, কোনোদিন তার ক্ষমতা সরি তার ক্ষমতার এই 17 বছরের ক্ষমতায় সে কখনোই বলে নেই যে আমার টার্গেট বিএনপি, আমার টার্গেট জামাত। আমি সে কোনো ইয়াতে জনসভায় বোমা মারেনি, পারতো না বোমা মারতে। শেখ হাসিনা কি তার লোকজন নাই? তারা কি বোমা কিনতে পারতো না? তারা এসব করে নাই তো। এই নীতি নেই, পেট্রোল বোমা মারছে শেখ হাসিনার লোক কোনোদিন? তো এই যে জিনিসগুলো, এগুলো তো বাংলা ভাই তৈরি করা। এটা হচ্ছে কি একটা খালেদা জিয়া এবং শেখ হাসিনা, বিএনপি এবং আওয়ামী লীগ, এটা দুইটা একেবারে টু ডিফারেন্ট থিং। এদের বিএনপি ক্ষমতায় গেলে আপনার জঙ্গি জিহাদিরা অটোমেটিক লাফাইতে থাকে। আপনার বর্ষা হলেই যেমন কেঁচো, সাপ, এই বিভিন্ন জিনিস ইয়া করে জাম্প করে চলে আসে পানির উপর দিয়ে ভেসে, এইরকম এইগুলো জঙ্গি জিহাদিরা বিএনপি ক্ষমতায় আসলে তারা মনে করে তাদের অভয়ারণ্য শুরু হয়ে গেছে। আর আওয়ামী লীগ থাকলে কিন্তু সঙ্গে দোয়া বৈঠকের সাথে কমনওয়েলথ মহাসচিবের উদ্যোগের লিঙ্ক আছে না? এটা দুইটা স্বতন্ত্র উদ্যোগ এগুলা না। এটা আমি সব কিছুই ধরেন, শেখ হাসিনার বিরুদ্ধে কিন্তু সব অর্গানাইজেশন গুলো তাদের ডিউ রোল প্লে করছে। এখানেও সেই ওইটার আবার উল্টো রোল এখন সবাই করবে। কমনওয়েলথ করবে, ব্রিটেন করবে, ইউরোপীয় ইউনিয়ন করবে, আমেরিকা করবে, জাতিসংঘ করবে, এরা সবাই এই যে দোহা রাউন্ড এরা তো আছে। এরা তো এখন দেখছে যে এই জঙ্গি জামাতের যে অবস্থাটা তারা দেখছে, 50 লক্ষ আর্ম ক্যাডার রেডি করছে। এই কথা বলার পরে আর কিছু থাকে? এরা এত আহাম্মক,
এই আহাম্মক তো আপনার, সে তো সরকারে যায়নি এখনো, সে কেমনে এই কথা বলে? কমনওয়েলথের মহাসচিব সচিবের জয়, তারপরে আরো দুজন আওয়ামী লীগ নেতার সঙ্গে আপনার আলাপ করছেন। দোহা বৈঠক নিয়ে আওয়ামী লীগের কাদের সাথে আলাপ হয়েছে? না, আওয়ামী লীগের কারোর সাথে এখনো আলাপ হয়নি। দোহা বৈঠকে কিন্তু আওয়ামী লীগের পার্টিজান হিসেবে আওয়ামী লীগের থেকে কেউই যায়নি, কাউকেই দাওয়াত বলা হয়নি। এখানে অনিলকে ওই বৈঠকের একটা মেসেজ দেওয়া হয়েছে, প্রস্তাব দেওয়া হয়েছে, এবং নেক্সট কোন বৈঠক হতে পারে খুব তাড়াতাড়ি, এমন ধরনের এগুলো সব শেখ হাসিনাকে সবকিছুই জানানো হচ্ছে, প্রত্যেকটা স্টেপস তাকে জানানো হচ্ছে যে কি নিয়ে আলোচনা হচ্ছে, কি হচ্ছে, কত দূর, কে কত দূর এগ্রি করলো, এগুলো সব যে তিনটা যে ভারত জানাচ্ছে না আমেরিকা জানাচ্ছে, এদের হয়ে কেউ জানাচ্ছে, শেখ হাসিনা জানছে, সবকিছুই তার নলেজে আছে আমার ধারণা। এরপরে কি উনি প্লেন চেয়েছেন চলে আসবেন? জি, আবার বলেন। এই ওনাকে ইনফর্ম করার পরে উনি বলছেন প্লেন পাঠাও, আমি চলে আসবো। হতে পারে। হ্যাঁ, সিচুয়েশনটা আপনার এখন আর ওই যুদ্ধাঙ্গদেহী ভাব নাই। মানে এখানে শুনেন, এখানে আমার কিছু বন্ধু বান্ধব আছে তো, দীর্ঘদিন সাংবাদিকতা করি, তো তাদের আবার কিন্তু প্রত্যেকটা বড় বড় যারা রোল প্লে করে যে এমবেসি গুলো, তাদের আবার কি প্লেয়ারদের সাথে ওদের আবার খাতির। তো একদিন এক হোটেলের মালিক আমাকে বলল যে ভাই নেতৃত্ব নাই। কেন? যে শেখ হাসিনা হ্যাজ টু গো, এইভাবে বলা হয়েছে যে একটা দেশের নাম বললাম না, একটা দেশের একটা প্রেসিডেন্ট, তারপরের প্রেসিডেন্ট, তারপরের প্রেসিডেন্ট, তিনটে প্রেসিডেন্ট চলতেছে, এক শুধু ডিল করে শেখ হাসিনার সাথে, শেখ হাসিনা এরা চেঞ্জ হয়, শেখ হাসিনা চেঞ্জ হয় না। এটা কিসের গণতন্ত্র আপনাদের? এইভাবে বলা হয়েছে। এটা ওরা তো বিভিন্ন ভাবে বলছে যে শি হ্যাজ টু গো। আমি কথাটা বলি, আমাদের বলছে, আমি বলছি যে আপনি কি করেন, আপনি একজন পররাষ্ট্রমন্ত্রী, আপনি এদের সাথে কথা কইতে পারেন না? আপনার তো একটা দীর্ঘদিনের মমিন সাহেব আমাকে একই মেসেজ দিছে, হুবহু কথাটা বললাম না, একই মেসেজ দিছে। তো তখনকার বিষয়টা এক ছিল, এখনকার বিষয়টা ভিন্ন। এখন দেখছে যে ধরুন শেখ হাসিনাকে যে কারণে অ্যাপ্রিসিয়েশন লেটার দিত আমেরিকা বা আরো যারা ওয়ার অন টেররে যারা ছিল, তারাই বিরুদ্ধে চলে গেছিল। এখন তারা দেখছে যে আমরা শেখ হাসিনাকে উৎখাত করতে গিয়ে আমরা বড় ধরনের ভুল করে ফেলছি। এটা তাদের একটা রিয়েলাইজেশন আছে বলে আমার ধারণা। এই জন্য বিষয়টা আবার পুরো রিজিয়নটা আনস্টেবল হয়ে গেছে। জি, আবার বলেন। পুরো রিজিয়নটা আনস্টেবল হয়ে গেছে। একদম একদম। ওরা তো সবাইকে, সারা পৃথিবী এখন দেখতেছে যে ইনুসের যে ড্যামেজ হয়েছে আপনি চিন্তাই করতে পারবেন। ইনুস ছিল একটা সেন্টের মতো সারা পৃথিবীতে, পৃথিবীর মেজর ইউনিভার্সিটি গুলো তাকে পাওয়ার জন্য এই যে একবার এসে যদি 1 ঘন্টা একটা বক্তৃতা লেকচার দিয়ে যায়, এই অবস্থা ছিল তার। কিন্তু এখন যে কি অবস্থা আপনি চিন্তাই করা যায়। এটা মানুষ এখন 3-0 তার দেশেই ব্যর্থ। ওনার নেতৃত্বে যে বক্তৃতা দিয়ে বেড়াইছে সারা দুনিয়াতে, সেই বক্তৃতার তত্ত্বটা নিজের দেশেই ব্যর্থ। আমার কাছে একটা জিনিস আমার কাছে লাগছে, ইউনুসকে খানিকটা আহাম্মক মনে হয়েছে যে আমেরিকায় এসে যদি বলে সোশ্যাল বিজনেস আর সোশ্যাল ব্যাংকিং, আমেরিকা বলে প্রাউড করে বলে যে আমরা হচ্ছে ক্যাপিটালিস্ট ইকোনমি আমাদের, তো সেখানে সে কিভাবে সোশ্যালিস্ট আনবে? পৃথিবীর অধিকাংশ যারা এখন যারা আপনার ফিনান্সিয়াল সেক্টর যারা রুল করে, যারা রাশিয়ারে প্রায় কলাপস করে দিছিল গ্লোবাল ফিনান্সিয়াল সিস্টেম, তো তারা কি সমাজতন্ত্র করে? তারা কি সোশ্যাল কারবার করে? ওই ব্যবসা ওইটা সেল করতে গেছে, লাভ হয়নি।